আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি বাংলা ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করার জন্য। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের বিভক্তি নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ভিউয়ার্স, বিভিন্ন পরীক্ষায় কিন্তু বিভক্তি থেকে অনেক প্রশ্ন থাকে। আমরা যদি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর কথা বলি, তাহলে বিভক্তি থেকে অনেক প্রশ্ন থাকে এবং অনেক স্টুডেন্টরা আসলে বিভক্তি কিভাবে চিনবে ওইটা আসলে আইডেন্টিফাই করতে পারে না। আজকে আমরা সহজভাবে যাতে বিভক্তিগুলো আইডেন্টিফাই করতে পারি সেই বিষয়টি আমরা আলোচনা করব। তাহলে বিভক্তিটা ভালো করে পারার জন্য আমরা একটা সংজ্ঞা লিখে রাখলাম। আমরা প্রথমে সংজ্ঞাটা দেখে নিই। আমরা সংজ্ঞার মধ্যে লিখলাম, বাক্যস্থিত বা বাক্যের ভিতরে একটি শব্দের সাথে অন্য শব্দের মানে একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের অন্বয় বা সম্পর্ক স্থাপন করে এমন শব্দাংশ। তাহলে বিভক্তির কাজ হলো বাক্যের ভিতরে যে শব্দগুলো থাকবে একটি শব্দের সাথে আরেকটি শব্দের অন্বয় বা সম্পর্ক স্থাপন করে। এটা ভালো করে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি বললাম, আমি রহিমকে চিনি। তাহলে আমি যদি আমার ভাষায় বলি, বিভক্তি যেটা আছে টোটালি অতিরিক্ত অংশ, যে কোনো শব্দের সাথে হয়তো বিভক্তিটা বসে। কারণ আমরা যদি এই জায়গায় দেখতে পারি, এই জায়গায় মূল শব্দ ছিল তোমার রহিম, মূল শব্দ ছিল রহিম, এর সাথে অতিরিক্ত অংশ হিসেবে যুক্ত হয়েছে কে, যুক্ত হয়েছে। তাহলে এই কে আমরা কি বলতেছি? বিভক্তি বলতেছি। ভিউয়ার্স, আমরা কিন্তু জানি বিভক্তি 7 প্রকার এবং বিভক্তি থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে এবং ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পরীক্ষায় কিন্তু এই বিভক্তি থেকে বিভিন্ন এমসিকিউ পরীক্ষা এসে থাকে এবং তোমাকে যে কোনো শব্দের সাথে বিভক্তি আছে কিনা এটা ভালোভাবে জানতে হবে। যদি তুমি ভালোভাবে জানতে চাও এবং বুঝতে চাও, অবশ্যই এই বিভক্তিগুলো তোমার ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো, আমরা বিভক্তিগুলা বোর্ডে লিখে রাখলাম। তাহলে বিভক্তি 7 প্রকার। আমরা প্রথমেই দিলাম প্রথমা বা শূন্য বিভক্তি। এখন প্রথমা বা শূন্য বিভক্তি কাকে বলে বা এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা দেখো, আমরা লিখলাম যে শব্দের সাথে বিভক্তি থাকবে না। এখন দেখো, একটি বাক্যের ভিতরে অনেকগুলো শব্দ থাকতে পারে, 3টা শব্দ থাকতে পারে, 4টা শব্দও থাকতে পারে। এখন সব শব্দের সাথে যে বিভক্তি থাকবে জিনিসটা কিন্তু এমন না। কোন শব্দের সাথে বিভক্তি নাও থাকতে পারে, কোন শব্দের সাথে বিভক্তি থাকতেও পারে। তাহলে সহজ কথা, যে শব্দের সাথে কোনো বিভক্তি থাকবে না ওইটাকে আমরা কি বলবো? প্রথমা বা শূন্য বিভক্তি। যেমন আমি বললাম, আমার কাছে কলম আছে। কি আছে? তোমার কলম আছে। এখন দেখো, আমরা কিন্তু জানি বিভক্তি যেটা এটা টোটালি অতিরিক্ত অংশ বা এক্সট্রা অংশ, যেটা মূল শব্দের কোনো মানে মূল শব্দের সাথে বসে। তাহলে এই জায়গায় মূল শব্দ কি ছিল? কলম ছিল। এইটার সাথে কোনো অতিরিক্ত অংশ নাই। মূল শব্দ কি ছিল? কলম ছিল। যেহেতু এটার সাথে কোনো বিভক্তি নাই, তাহলে কলমের সাথে আমরা কি বিভক্তি ধরবো? প্রথমা বা শূন্য বিভক্তি। আচ্ছা, এরপর দেখি আমরা দ্বিতীয় বিভক্তি কি আছে? কে এবং রে। তাহলে কে এবং রে এই দুইটাকে আমরা কি বলতেছি? দ্বিতীয় বিভক্তি। যেমন আমি বললাম, আমি রহিমকে চিনি, আমি রহিমকে চিনি। তাহলে এই জায়গায় মূল শব্দ কি ছিল? রহিম ছিল। এর সাথে অতিরিক্ত অতিরিক্ত অংশ হিসেবে যুক্ত হয়েছে কে, এবং এই কে আমরা বলতেছি দ্বিতীয় বিভক্তি। তারপরে তৃতীয় বিভক্তি হলো তোমার ধারা দিয়ে কর্তৃক। যেমন আমি বললাম, আমি কলম দ্বারা লিখি। এই জায়গায় লিখলাম কলম ধারা লিখি। আচ্ছা দেখো, এই জায়গায় দ্বারা যেটা আছে এটা কিন্তু একটা বিভক্তি এবং দ্বারা কতজন বিভক্তি? তৃতীয় বিভক্তি। তারপরে চতুর্থী বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তি, এই দুইটার মধ্যে একটা কনফিউশনের প্রশ্ন আছে। কারণ দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থী বিভক্তি দুইটাই কিন্তু সেম, মানে দ্বিতীয় বিভক্তি কে এবং চতুর্থী বিভক্তিও কে। তবে চতুর্থী বিভক্তি কে হবে যদি এটা সম্প্রদান কারক। এখন সম্প্রদান কারক কাকে বলে এইটা হচ্ছে জানার বিষয়। আমরা কিন্তু জানি সম্প্রদান কারক হলো নিজের সত্ত্ব বা মালিকানা ত্যাগ করে যদি অন্য জনকে কোনো কিছু দান করে দেওয়া হয়, ওইটাকে বলি আমরা সম্প্রদান কারক। তাহলে যদি সম্প্রদান কারকে কেড়ে থাকে এটাকে বলি আমরা চতুর্থী বিভক্তি। এমনি স্বাভাবিকভাবে যদি কেড়ে থাকে এটাকে বলি আমরা দ্বিতীয় বিভক্তি। যেমন আমি বললাম, অনাহারীকে খাবার দাও, অনাহারীকে খাবার দাও। এখন দেখো, এই জায়গায় মূল শব্দ ছিল অনাহারী, এর সাথে যুক্ত হয়েছে একটা কে বিভক্তি। আচ্ছা, তাহলে অনাহারীকে খাবার দাও। এখন যদি আমরা বলি
এই জায়গায় মূল শব্দ ছিল তোমার অনাহারী, এবং অনাহারীর সাথে যুক্ত হয়েছে কে বিভক্তি। এখন কেটা কি তোমার দ্বিতীয় বিভক্তি নাকি চতুর্থী বিভক্তি, এটা একটা কনফিউশনের প্রশ্ন। এখন যদি আমি বলি এই জায়গায় তোমার অনাহারীকে আমরা যে খাবারটা দিতেছি, এই খাবারটা আমরা একেবারে দিয়ে দিতেছি, এইটার উপরে আমাদের সত্য বা মালিকানা কোনো কিছুই নাই, তাহলে আমরা অনাহারীকে যে খাবারটা দিতেছি নিজের সত্য বা মালিকানা ত্যাগ কইরা একবারে দান করে দিতেছে, এই কারণে এটাকে বলতেছে আমরা সম্প্রদান কারক। এবং যেহেতু সম্প্রদান কারকে কে আছে, এই কে বলতেছে আমরা চতুর্থী বিভক্তি। এখন যদি আমি বলি রহিম কে চিনি, তাহলে রহিম কে চিনি এটা এটা আসলে সম্প্রদান কারক না, যেহেতু এটা সম্প্রদান কারক না, এমনি স্বাভাবিকভাবে কে বসছে, এই কারণে কে বলতেছে আমরা দ্বিতীয় বিভক্তি। এরপরে পঞ্চম বিভক্তি হলো হতে থেকে চে। এখন যদি আমি বলি ঢাকা থেকে সিলেট, আমি বললাম ঢাকা থেকে সিলেট। এখন দেখো এই জায়গায় মূল শব্দ ছিল, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে সিলেট, মাঝে থেকে বসছি, তাহলে থেকে কে আমরা কি বলতেছি পঞ্চমী বিভক্তি। এবং পঞ্চম বিভক্তি হতে থেকে চে, তাহলে হতে থেকে চে এই তিনটাকে বলতেছি আমরা পঞ্চমী বিভক্তি। এবং ষষ্ঠী বিভক্তি হলো অন্তস্থ র এর। আমি যদি বলি আমার বাড়ির ছেলে, আমার বাড়ির ছেলে, তাহলে এই জায়গায় মূল শব্দ বাড়ি ছিল, এর সাথে যুক্ত হয়েছে র বিভক্তি, এবং এই অন্তস্থ র কে আমরা কি বলতেছি ষষ্ঠী বিভক্তি। এবং সপ্তম বিভক্তি হলো অন্তস্থ অ এতে। আমি যদি বলি আমার হাতে বই, তাহলে এই জায়গায় মূল শব্দ কি ছিল হাত ছিল, মূল শব্দ ছিল হাত, এর সাথে যুক্ত হয়েছে একার। একার বলতে আমরা যা বুঝি, এই বলতে আমরা তাই বুঝি, সেম জিনিস। তাহলে এই যে একে আমরা কি বলতেছি সপ্তম বিভক্তি। তাহলে ভিউয়ার্স, তাহলে কিন্তু আজকে আমরা বিভক্তিগুলো শেষ করে দিলাম। আশা করি আমি যেভাবে বুঝাইছি তোমরা সর্বোচ্চ ভাবে আমার ক্লাসটি বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবা, এবং এর পরবর্তীতে তোমরা বাংলা ব্যাকরণের কোন টপিকের উপরে ক্লাস চাও অবশ্যই আমাকে জানাবে। এবং আজকে আমরা যে ক্লাসটি নিলাম বিভক্তির উপর, এই ক্লাসগুলো তোমরা কেমন বুঝছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইবা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।